দেখছেন দেশের কথা দশের কথা, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, এই মুহূর্তে করোনা নিয়েই ব্যস্ত রয়েছে গোটা দেশ, কারণ করোনায় সংক্রমণের হার বাড়ছিল এতদিন। তবে খুশির খবর যেটা, করোনায় সংক্রমণের হার কিন্তু নিম্নমুখী। গত 24 ঘন্টায় 3,26,000-এর কিছু বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে লক্ষণীয়ভাবে সুস্থতার হার কিন্তু অনেক বেশি, 3,53,000 মানুষ ইতিমধ্যে সুস্থ হয়েছেন বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, আজ করোনা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই বৈঠকে তিনি বলেন করোনা প্রতিহত করতে টেস্ট আরো বেশি করে টেস্ট করতে হবে। এরই পাশাপাশি স্থানীয়ভাবে কন্টেনমেন্ট জোন করারও পরামর্শ দিয়েছেন রাজ্যগুলিকে। কোভিড পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে, টিকার সংকটে সাধারণ মানুষের উদ্বেগও বাড়ছে। এরকম একটা পরিস্থিতিতে কোভিড এবং টিকাকরণ নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। মোদির দাওয়াই, যত বেশি পরীক্ষা হবে তত বেশি মানুষ চিকিৎসার আওতায় আসবেন, তত কমবে সংক্রমণের হার। মার্চের প্রথমে যেখানে 50 লাখ মতো কোভিড টেস্ট হতো, এখন সেখানে প্রথম সপ্তাহে টেস্ট হয় 1.3 কোটি। তবে এখানেও থামলে চলবে না। প্রধানমন্ত্রীর দাওয়াই আরও টেস্ট বাড়াতে হবে, বিশেষ করে সেই সব জায়গায় যেখানে সংক্রমণের হার বেশি। গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়ার উপরে জোর দিলেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা করতে হবে, চালাতে হবে নজরদারি। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদেরও প্রয়োজনীয় সব সামগ্রী দিয়ে সামিল করতে হবে এই নজরদারি প্রক্রিয়ায়। বিশেষ করে গ্রামাঞ্চলে যেন অক্সিজেনের সরবরাহ ঠিক থাকে, সেদিকে নজর রাখতে হবে। বিভিন্ন রাজ্য কেন্দ্রের দেওয়া ভেন্টিলেটরস ব্যবহার না করে ফেলে রেখেছে বলেও ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন প্রয়োজনে আরও বেশি করে স্বাস্থ্যকর্মীদের ভেন্টিলেটরের প্রশিক্ষণ দিতে হবে। এই মুহূর্তে সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী জোর দিলেন স্থানীয়ভাবে কন্টেনমেন্ট জোন তৈরি করে পরিস্থিতি মোকাবেলার উপর। বিশেষ করে সেই সব জায়গায় সংক্রমণের হার বেশি, সেই সব জায়গায় কন্টেনমেন্ট জোন করে বাড়াতে হবে RT-PCR এর সংখ্যা। আক্রান্তের সংখ্যা লুকিয়ে না রেখে প্রতিটি রাজ্যকে আরও বেশি করে নজরদারির পরামর্শ প্রধানমন্ত্রীর। জেলাওয়ারি কোভিড পরিস্থিতির কথা আধিকারিকদের কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে শোনেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা 45 ঊর্ধ্বদের টিকাকরণে নেওয়া পদক্ষেপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রীকে। প্রতিটি রাজ্যে টিকাকরণে আরও গতি আনারও নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। রিপাবলিক বাংলা। ভারতে করোনা সংক্রমণ কিন্তু হু যথেষ্টই চিন্তায় রাখছে। প্রধান তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে ভারতে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে যথেষ্টই আশঙ্কা দেখছেন গোটা বিশ্ববাসী। এবং প্রধান তিনিও কিন্তু বলছেন যে এই গোটা বিষয়টি কিন্তু এই যে মহামারীর চেহারা নিয়েছে তা কিন্তু আগামী দিনে আরও কিছুটা সমস্যায় ফেলবে ভারতকে। জানুয়ারি মাসেই আশঙ্কা প্রকাশ করেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তার সেই আশঙ্কাকেই সত্যি করে ভারতে ভয়াবহ চেহারা নিয়েছে করোনা। তার আশঙ্কা এবার আরও ভয়ঙ্কর চেহারা নেবে এই অতিমারি। ইতিমধ্যে পরিস্থিতি উদ্বেগজনক, উদ্বেগ বাড়াচ্ছে মৃতের সংখ্যাও। বেশ কয়েকটি রাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ। এই পরিস্থিতির মোকাবিলায় সার্বিক টিকাকরণে জোর দিয়েছেন আধানম। We're still in a perilous situation. The spread of variants, increased social mixing, the relaxation of public health and social measures, and inequitable vaccination are all driving transmission. Yes, vaccines are reducing severe disease and deaths in countries that are fortunate enough to have them in sufficient quantities. তবে শুধু ভারতই নয়, জাপানের করোনা চিত্র নিয়েও উদ্বিগ্ন অলিম্পিকের আর বেশি দেরি নেই, তার আগে করোনা ভয়াবহ রূপ নিয়েছে। অলিম্পিক বন্ধ করার জন্য 3 লাখ পিটিশন জমা পড়েছে। তাই এই পরিস্থিতিতে অলিম্পিকের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। তবে এখনই শিশু ও কিশোরদের টিকাকরণের পক্ষে নয় যেসব দেশ ছোটদের টিকাকরণ শুরু করতে চলেছে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছেন। রিপাবলিক বাংলা। করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত অতিরিক্ত স্টেরয়েডই ব্ল্যাক ফাঙ্গাসের কারণ, এমনটাই কিন্তু জানিয়েছেন এইমস প্রধান রণদীপ গুলেরিয়া। তার বক্তব্য, যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদেরই ব্ল্যাক ফাঙ্গাস হচ্ছে, ফলত আরও সতর্কতা নিতে হবে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। করোনা সংক্রমণ ভয় তো ধরাচ্ছে, ভয় বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ক্রমশই বাড়ছে, সতর্ক করে টুইট কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের। বিশেষ করে মহারাষ্ট্রে প্রভাব পড়েছে এই ছত্রাকের। মহারাষ্ট্রে ইতিমধ্যেই 52 জনের মৃত্যু হয়েছে, মধ্যপ্রদেশেও 5 জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশে এক মহিলা নেগেটিভ হওয়ার পর ব্ল্যাক ফাঙ্গাসের শিকার হয়েছেন। পাঞ্জাব, হরিয়ানা ও ছত্তিশগড়েও ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের খবর মিলেছে। পরিস্থিতি উদ্বেগজনক থেকে এবার আসরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ये म्यूकरमाइकोसिस एक खराब बीमारी है, फंगस है। ये चेहरे पे अफेक्ट करता, नाक में, आंख में जाता, ब्रेन में भी चला जाता। इस बीमारी के पीछे सर ने बड़ी अच्छी तरह से समझाया। पहला डायबिटीज है, डायबिटीज के बिना लगभग ये बीमारी नहीं होती। तो प्लीज जिसको कोई भी डायबिटीज है, कोविड के काल में उसको ज्यादा से अच्छी तरह से कंट्रोल करिए। কিভাবে বুঝবেন ব্ল্যাক ফাঙ্গাসের কবলে পড়েছেন? ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণ: চোখে বা নাকে ব্যথা, লাল হয়ে ফুলে যাওয়া, জ্বর, মাথা ব্যথা, কাশি, নিঃশ্বাসের সমস্যা, রক্তবমি, অস্বাভাবিক মানসিক অবস্থা, নাক বন্ধ হয়ে আসা, নাক থেকে কালো পুঁজ বেরানো, নাকের ওপর কালচে দাগ, দাঁতে ব্যথা বা দাঁত আলগা হয়ে আসা, দৃষ্টি ঝাপসা হয়ে আসা, ত্বকের সমস্যা। এইমসের প্রধান রণদীপ গুলেরিয়ার মতে ব্ল্যাক ফাঙ্গাস নতুন কিছু নয়। 2003-এও ব্ল্যাক ফাঙ্গাস বাড়াবাড়ি চেহারা নিয়েছিল, কিন্তু এবার ডায়াবেটিস, কোভিড এবং স্টেরয়েডের যথেচ্ছ ব্যবহার বিপদ বাড়াচ্ছে। কোনো কোনো রাজ্যে তো 400-500 জন আক্রান্ত বলেও খবর পাওয়া যাচ্ছে বলে জানান এইমস প্রধান। राइनो ऑर्बिटल सेरेब्रल म्यूकोरमाइकोसिस है तो हेडेक हो सकता है, सिर में दर्द हो सकती है, नाक ब्लॉक हो सकता है, नाक से सिक्रीशंस आ सकती हैं जो हरे रंग की हो, या नाक से खून आ सकता है, या एक चेहरे में सेंसेशन कम हो सकती है, एक साइड में चेहरे में सोजिश हो सकती है, या स्किन में डिस्कलरेशन हो सकता है। अगर फेफड़े में हो तो बुखार हो सकता है, छाती में दर्द हो जाती है, खांसी होती है, खांसी में खून आ सकता है। এই ছত্রাকের প্রভাব ব্রেনে পড়তে পারে বলে আশঙ্কা এইমস প্রধানের। ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তো থাকছেই, আশঙ্কা চলে যেতে পারে দৃষ্টিশক্তিও। ये जो बीमारी है वो या तो फेस को अफेक्ट करती है, जिसको हम कहते हैं राइनो ऑर्बिटल सेरेब्रल म्यूकोरमाइकोसिस, जिसके कारण नाक में, आंख की जो ऑर्बिट है उसमें या ब्रेन के अंदर इन्फेक्शन फैल सकता है, जिससे लोगों की विजन भी जा सकती है, आंख की रोशनी जा सकती है, और कुछ हद तक कभी ब्रेन में भी इन्फेक्शन हो सकता है। ব্ল্যাক ফাঙ্গাসের বাড়াবাড়ি আটকাতে প্রাথমিক পর্যায়ে ধরা পড়া অত্যন্ত প্রয়োজন বলে মত এইমস প্রধানের। রিপাবলিক বাংলা। রহস্য মৃত্যু, পুলিশের প্রাথমিক অনুমান করোনা আতঙ্কেই মৃত্যু হয়েছে তাদের। গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বেলুড়ের বাসিন্দা সুরজিৎ কেরানি বেসরকারি সংস্থায় কাজ করতেন। কয়েকদিন আগে তার মা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। স্ত্রী ও সন্তানকে শ্বশুর বাড়ি পাঠিয়ে বাবাকে নিয়ে হোম আইসোলেশনে ছিলেন তিনি। বাবা 3 কোটি কেরানির জ্বর আসায় তাকে নিয়ে করোনার পরীক্ষা করতে যাওয়ার কথা ছিল তার। সকাল থেকে ফোন করছি, বললো আমি এসে তোমাকে ফোন করবো, তারপরে এসে রান্না করবে। আমি বলেছি ঠিক আছে। তারপরে আমি ফোন করছি, ফোনে পাচ্ছি না। আমি অনেকবার ফোন করেছি, ফোনে পাচ্ছি না থেকে তখন আমি নিজেই জামা টামা পরে আমি বাবার বাড়ির থেকে টোটো ধরে এখানে এসেছি। এসে আমি ঘরের দরজা খুলে দেখছি ও ঝুলছে, আর আমি বাবা বাবা করে চিল্লাচ্ছি, দেখছি বাবাও সাড়া দিচ্ছে না, ও ঝুলছে। আমি ভয়তে আর ঘরে ঢুকতে পারিনি একা। বাপের বাড়ি থেকে নিয়মিত এসে স্বামী ও শ্বশুরকে দেখে যেতেন রূপা, কিন্তু শনিবার সকাল থেকে ফোন করে সুরজিৎকে পাচ্ছিলেন না রূপা। বেলার দিকে শ্বশুর বাড়ি পৌঁছাতেই স্বামীর ঝুলন্ত দেহ দেখতে পান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান করোনা আতঙ্কে আত্মঘাতী হয়েছেন সুরজিৎ।
তার বাবার মৃত্যুর কারণ সম্পর্কে কিচ্ছু জানা যায়নি। রিপাবলিক বাংলা। জীবিত রোগী, তবে পরিবারের হাতে তুলে দেওয়া হলো ডেথ সার্টিফিকেট। গোটা দিন হাসপাতালে চক্কর কেটে বোঝাতে হলো যে রোগী জীবিত রয়েছে। কল্যাণী কোভিড হাসপাতালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়াতে। জ্বর ও বুকে ব্যথা নিয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধানতলার বাসিন্দা সুব্রত কর্মকার। রানাঘাট হাসপাতাল থেকে তাঁকে 12ই মে কল্যাণী কোভিড হাসপাতালে স্থানান্তর করা হয়। সুব্রতর পরিবারের অভিযোগ, 14ই মে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাদের জানানো হয় মারা গেছেন সুব্রত। সুব্রতর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান তাঁর পরিজনেরা। তাদের হাতে ডেথ সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয়। এরপর স্বাস্থ্যবিধি মেনে সুব্রতর দেহ আনতে গিয়ে চক্ষু চড়ক গাছ পরিবারের লোকজনের। তারা দেখেন হাসপাতালের বেডে বসে আছেন সুব্রত। আজকে সকালে বাড়িতে আমার ফোন চলে আসে যে আমি নাকি ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছি, আমি নাকি মারা গেছি। তখন বাড়ি গিয়ে দেখে আমি এখনো জীবিত আছি। ডেথ সার্টিফিকেট হাতে দিয়েছিল? হ্যাঁ, ডেথ সার্টিফিকেট হাতে দিয়ে দিয়েছে। হসপিটাল থেকে বলছে আমাদের মরে গেছে, সকাল থেকে আমাদের ভুগিয়ে রেখেছে, আমাদের একটিবার দেখারও সুযোগ করে দিল না। কতবার করে আমরা বললাম, শুধু বলছে অপেক্ষা করুন, দেখছি। কারা ঘুরিয়েছে? হসপিটালের কর্তৃপক্ষ ঘুরিয়েছে। অভিযোগ, সুব্রতর বাবাকেও মৃত বলে ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়। আমরা তো ফোনে কেটে আকার অস্থির। তারপরে মনে করেন যে বাড়তে গেলাম, করলাম। তারপর নিয়ে আমরা গাড়িটারি নিয়ে ওখানে চলে গেলাম। যা সন্ধ্যা অবধি মনে করেন যখন থাকলাম, থাকার পরে মনে করেন ডোম এসে আমাকে সন্ধ্যাকালে বললো আপনার ছেলে ভালো আছে, মরে নাই। সুব্রতর ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি দোষীদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থাও করা হবে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। রিপাবলিক বাংলা। ইচ্ছে ছিল এবারের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে যাবেন, কিন্তু বিধিবাম করোনার জেরে এবারের ছুটিতে কোথাও আর ঘুরতে যাওয়া হচ্ছে না। কিন্তু সেই টাকা দিয়ে বারাসতের ঠাকুরদাসনগরের বন্দ্যোপাধ্যায় পরিবার রকমারি রান্না করে পৌঁছে দিচ্ছেন করোনা আক্রান্তদের বাড়িতে। সৌগত বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায় পেশায় ব্যবসায়ী। করোনা পরিস্থিতিতে উত্তর ভারত ঘুরতে যাওয়া বাতিল হওয়ায় কি করবেন ভাবছিলেন। এমন সময় ঐন্দ্রিলা নিজের মনের ইচ্ছা প্রকাশ করেন, করোনা আক্রান্তদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিলে কেমন হয়। স্ত্রীর কথায় তৎক্ষণাৎ রাজি হয়ে যান সৌগত। ব্যাস, তারপর থেকে হাতা খুন্তি নিয়ে ময়দানে নেমে পড়েন পরিবারের প্রত্যেকে। কাজটা আমি করে দিতে পারছি না, তো তার জন্য আমি দুধ, পাউরুটি আর ফলের ব্যবস্থা করেছি, আর একটা করে পাতিলেবুও দিচ্ছি। হ্যাঁ, নিজেই রান্নাগুলো করছি। কতদিন আমাকে ভগবান চালাতে দেবে আমি জানি না, কতজন আমার সঙ্গে সহায়তা করবে, কতদিন আমি দিতে পারবো এইভাবে আমি বলতে পারছি না। আমি যতদিন পারবো চেষ্টা করব যেন সবাই খেয়ে, দুস্থ মানুষ খেয়ে মানে সারভাইভ করুক। ঘুরতে যাওয়ার জন্য প্রায় 2.5 লক্ষ টাকা জমিয়েছিলেন ঐন্দ্রিলা ও সৌগত, কিন্তু চারিদিকের পরিস্থিতি দেখে করোনার বিরুদ্ধে লড়াইয়ে তারাও নিজেদের মতো ঝাঁপিয়ে পড়েন। প্রতিদিন সাধ্যমতো রান্না করে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। মানুষ বা আমার পড়াশুনো, তো আমার বাবা মার শিক্ষা বা এই স্যারের শিক্ষাতেই আমরা যে মানুষের জন্য কিছু করো, তো আজকে ভগবান সামর্থ্য দিয়েছে কিছু করার জন্য, বা সেই আর্থিক সঙ্গতা আছে, তো ভেবেছি মানুষের জন্য কিছু করবো। গত বছর করোনায় 700 পরিবারকে আমরা রেশন দিয়েছি, আমফানের সময় 6বার ক্যাম্প করেছি। তো এইবার আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল সিমলা, মানালি, লে লাদাখ যাওয়ার। তো এই করোনার জন্য ক্যান্সেল হয়, তো ওই বললো যে টাকাটা কী করবে, কিছু ভালো কাজে লাগাও। তো সেই জন্য আমরা বললাম যে চলো কটা মানুষের পাশে কতদিন যদি দাঁড়াতে পারি অ্যাটলিস্ট। বন্দ্যোপাধ্যায় দম্পতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় প্রশাসন। পৌরসভার তরফ থেকে সেই পরিবারকে অভিনন্দন জানাই এবং তাদের পাশে আমরা সবসময় থাকবো, এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানোর যে শিক্ষা তারা পরিবার থেকে পেয়েছেন, তাই বাস্তব জীবনে করে দেখাচ্ছেন। রিপাবলিক বাংলা।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তাউতে, যে কারণে কিন্তু ইতিমধ্যে গুজরাটে উপকূলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে, মৌসুম ভবনের যে পূর্বাভাস, গুজরাটেই মঙ্গলবার দিন আছড়ে পড়তে পারে তাউতে। কেরালাতে ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে, যার জেরে বেশ কিছু ঘরবাড়ি ভেঙে পড়েছে। 2021-এ প্রথম ঘূর্ণিঝড় তাউতে, ক্রমশ গুজরাট উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে এই ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যেই মারাত্মক ঘূর্ণিঝড়ে পরিণত হবে তাউতে। সে কারণেই ইতিমধ্যে গুজরাট ও দিউ উপকূলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কেরলে ইতিমধ্যেই নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি শুরু হয়েছে। ঝড় ও বৃষ্টির জেরে বেশ কিছু ঘরবাড়ি ভেঙে পড়েছে। বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। সমুদ্র তীরবর্তী রাস্তাগুলি বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিপর্যয় মোকাবিলায় ইতিমধ্যেই কোচিতে উদ্ধারকারী দল নামানো হয়েছে। তামিলনাড়ু, গুজরাট, কেরল, কর্ণাটক, মহারাষ্ট্রে জাতীয় বিপর্যয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে। প্রায় 50টি দল মোতায়েন করা হয়েছে। মৌসুম ভবনের মতে কেরল, কর্ণাটক, গোয়ার উপকূলে ভারী বৃষ্টি ও ধসের আশঙ্কা রয়েছে। একই আশঙ্কা রয়েছে গুজরাটেও। লাক্ষাদ্বীপে বন্যার ভ্রুকুটির কথা শোনাচ্ছে আবহাওয়া দপ্তর। কোভিডের সংক্রমণের পাশাপাশি এই ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য প্রশাসনগুলিকে প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। এ নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও করেছেন নরেন্দ্র মোদী। রিপাবলিক বাংলা। গাজায় ইতিমধ্যেই আমরা জানি ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি, সেটা শনিবার দিনেও অব্যাহত রয়েছে। রকেট হামলা, পাল্টা হামলা কিন্তু চলছে। প্যালেস্তিনীয় হামাস গোষ্ঠী তারাও পাল্টা হামলা করছে। শনিবার দিন কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে কমপক্ষে 150 জনের মৃত্যু হয়েছে। তবে যুদ্ধ কবে থামবে সেই উত্তর কারো কাছে নেই। হামলা পাল্টা হামলা চলছেই। শনিবারও তার ব্যতিক্রম ঘটল না। গাজার আল-শাত নামে একটি শরণার্থী শিবিরের ওপর ইসরায়েলি বিমান হামলায় দুটি পরিবারের 7 জন প্রাণ হারিয়েছেন। কিন্তু আশ্চর্যের হলেও ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হয়েছে 5 মাসের একটি শিশু। সেছাড়া পরিবারটির আর কোনো সদস্য জীবিত নেই। এরই পাশাপাশি ধরা পড়েছে আরও একটি হৃদয় বিদারক ছবি, যেখানে দেখা যাচ্ছে এই ধ্বংসলীলার মাঝেও দুটি শিশু কেবলমাত্র তাদের পোষ্য গোল্ডফিশগুলিকেই বাঁচাতে পেরেছে। এমনই বহু ছবি নজর কাড়ছে নেট নাগরিকদের। কিন্তু তা বলে হামলা পাল্টা হামলার ছবির এতটুকু বদল নেই। ইসরায়েলি বিমান হামলা ও বোমা বর্ষণের জবাবে প্যালেস্তানি হামাস গোষ্ঠী দক্ষিণ ইসরায়েলে আরও অন্তত 220টি রকেট ছুড়েছে। বীরশেবা ও এজদাত এই দুই শহরেই বেশ কিছু ভবনের ওপর রকেট আঘাত এনেছে। এই যুদ্ধের শেষ কোথায় তা বোধহয় এই মুহূর্তে কেউই বলতে পারছেন না। রিপাবলিক বাংলা।